বর্তমান রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু আমার দৃষ্টিতে আমার দেখা সবচেয়ে মানে সৌভাগ্যের বরপুত্র যাকে বলা হয়, ঠিক ওইরকম সৌভাগ্যের বরপুত্র বাংলাদেশে এ যাবৎকালে যত লোক সৌভাগ্যবান হয়েছে ওনার মতো আমি আর কাউকে দেখিনি। আসসালামু আলাইকুম, দি টাইম নিউজে আপনাদের স্বাগত। দেশের বিভিন্ন আপডেট সংবাদ নিয়ে আমি আছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বর্তমান রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু আমার দৃষ্টিতে আমার দেখা সবচেয়ে সৌভাগ্যের বরপুত্র যাকে বলা হয়, ঠিক ওইরকম সৌভাগ্যের বরপুত্র বাংলাদেশে এ যাবৎকালে যত লোক সৌভাগ্যবান হয়েছে ওনার মতো আমি আর কাউকে দেখিনি। তাকে নিয়ে আমি কোনো সমালোচনা করব না, তার কোনো প্রশংসা দরকার নেই। আমি শুধুমাত্র নিয়তির যে ঘটনাগুলো আপনাকে বলব। তিনি মূলত ছাত্রলীগ করতেন। তো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যখন মানুষ থর করে কাঁপছে, ঠিক সেই সময়টাতে তিনি বিদ্রোহ করে বসলেন ছাত্র অবস্থায়। তারপর জেলে গেলেন, জেল খাটলেন। আচ্ছা, কেউ যদি জেল খাটে তার তো সরকারি চাকরি হওয়ার কথা না। তারপর তাও আবার আওয়ামী লীগ করা, ছাত্রলীগ করা, কিন্তু পরবর্তীতে দেখা গেল তার বিসিএসে তিনি কোয়ালিফাইড করে ফেললেন, জজ হয়ে গেলেন। জজ হয়ে একমন জজিয়াতের যে সর্বোচ্চ পদ জেলা জজ, সেই জেলা জজ হয়ে গেলেন। আচ্ছা, সেখান থেকে তিনি রিটায়ার্ড করার সঙ্গে সঙ্গে অসাধারণ একটা চাকরি পেয়ে গেলেন দুর্নীতি দমন কমিশনে। তিনি কমিশনার রূপে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, কমিশনার তদন্ত। সেই কমিশনার তদন্ত রূপে তিনি সেখানে নিয়োগ লাভ করলেন। ওই সময়টাতে যারা শাহাবুদ্দিন চুপ্পুকে চিনতেন, ওনার কাছে গেছেন, ভালো ব্যবহার পাননি, সহযোগিতা পাননি, ওনার শত্রু বলতে পারবেন না। আপনি তার বদনাম করতে পারেন, অনেক কিছু করতে পারেন, কিন্তু বাস্তবতা হলো দুর্নীতি দমন কমিশনের যে কমিশনার তদন্ত যে পদটি, এই পদটি মূলত দুদকের চেয়ারম্যানের সে ক্ষমতাধর। সব কাজ তার কাছেই এবং তার কাছেই সবাই যায়। তো সেই ক্ষেত্রে এই যে শাহাবুদ্দিন চুপ্পু, তার অফিসটা ছিল একটা মন্ত্রী বা এমপির মতো, এরকম দরজা খোলা থাকতো, যে ইচ্ছা সে যেতে পারতো। সবার চুপ্পু ভাই, সবাই চা সিগারেট খেতে পারতো। শত্রু কে মিত্র ডাজ নট ম্যাটার। জামাত করে, বিএনপি করে, ডাজ নট ম্যাটার। চুপ্পুর দরবারে যদি কেউ যেতে পারতো দুদকের সময়, তার 7 খুন মাপ। সাথে সাথে বলে যে ভাই আমি এরকম বিপদে পড়ছি, টেলিফোন উঠে সাথে সাথে সে করতেন। একজন একটা উদাহরণ দিয়ে বললেন, একজন সিনিয়র সাংবাদিক বলে যে তারা ওই প্রায় 250 সাংবাদিক মিরপুরে একটা অ্যাসোসিয়েশন করে তারা ওখানে সরকার থেকে একটা বরাদ্দ পেয়েছিল বিএনপি জামানাতে। তো বিএনপি জামানাতে একটা বরাদ্দ পাওয়ার পরে সেই বরাদ্দ অনুযায়ী তারা সরকারি জমি সরকার নির্ধারিত মূল্য রাজকোষে জমা দিয়ে সেই সিনিয়র সাংবাদিকরা সেই প্লটগুলো নিয়েছেন। আওয়ামী লীগ যখন ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে সেটা বললো যে এটা দুদকে মামলা হয়ে গেল সেই সাংবাদিকদের সবার বিরুদ্ধে, সিনিয়র সাংবাদিক সবার বিরুদ্ধে, যে তারা সেই অবৈধ প্রভাব দেখিয়ে সরকারি জমি নিয়েছে এবং সরকার নির্ধারিত মূল্য পরিশোধ করে। তো সাংবাদিক নেতাদের একটা বিরাট গ্রুপ, তারা সবাই কিন্তু বিএনপি পন্থী, সবাই চুপ্পু সাহেবের কাছে গেলেন যে ভাই এসব কি শুরু করছেন, আপনি যে কাজ শুরু করতেছেন, আপনার লোক যে কাজ করতেছে, এতে তো সরকারের বদনাম হবে, আওয়ামী লীগের বদনাম হবে। এরকম প্রায় 250 সিনিয়র সাংবাদিকের মধ্যে তো আওয়ামী লীগেরও লোকজন আছে, প্লট নিয়েছে, বিএনপি প্লট দিয়েছে, এবং এটা নিয়ে এখন আপনারা তদন্ত করতেছেন। সে সাংবাদিক আমার কাছে বলতেছিল। তো চুপ্পু সাহেব বলেন কি? সে সঙ্গে সঙ্গে যে আইও তদন্তকারী কর্মকর্তা তাকে ডেকে আনলেন এবং বললেন যে এক্ষণ এটা নিষ্পত্তি করে দাও, এক্ষণ। তো দ্যাট ওয়াজ দ্য জব অফ মিস্টার শাহাবুদ্দিন চুপ্পু। এবং এখানে বসে থেকে বহু মানুষের সঙ্গে তার একটা ব্যক্তিগত সম্পর্ক হয়ে যায়, এবং তারই প্রেক্ষিতে এস আলমের সাথে তার সম্পর্ক হয়। এবং তার যখন সেই দুদকের তার যে চাকরি এটি চলে গেল, বা তিনি তখন এস আলমের যে ইসলামী ব্যাংক সেখানে পরিচালক হিসেবে যোগদান করলেন। তো ইসলামের পরিচালক হিসেবে তিনি কাজকর্ম করতেছেন ইসলামী ব্যাংকে, কিন্তু ওই সময়টাতে তিনি এস আলমের কর্মচারী, এস আলমের হয়ে ইসলামী ব্যাংকে যোগদান করেছেন। এর বাইরে অন্য কোনো বদনাম নাই যে কোনো একটা লোন স্যাংশন করে কারোর কাছে টাকা নিয়েছেন, পয়সা নিয়েছেন,
ইসলামী ব্যাংকে ডুবিয়েছেন, কোনো ফাইলের স্বাক্ষর আছে, এই ধরনের কোনো নজির কিন্তু নেই। এটা হলো বাস্তবতা। এখন তিনি এস আলমের লোক হয়ে কি ওই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন না সম্ভবত ডিরেক্টর ছিলেন, এনিওয়ে এর মধ্যে সারা দুনিয়াকে আশ্চর্য করে দিয়ে কিভাবে যেন তিনি রাষ্ট্রপতি হয়ে গেলেন। সবাই বলে যে এস আলমের সঙ্গে, এখন এখানে একটা মানে লুডুমুডু খেলা আছে, লাড্ডু বাড্ডু খেলা আছে। আওয়ামী লীগ জামানাতে যে কিচেন ক্যাবিনেট, সেই কিচেন ক্যাবিনেটে শেখ রেহানার যেমন একটা গ্রুপ ছিল, শেখ হাসিনার একটা গ্রুপ ছিল। এখন সালমান আসলে কি, সালমানের রহমান একটা গ্রুপ ছিল, আর তার এগেনস্টে এস আলম আর একটা গ্রুপ ছিল। তো এস আলম আসলে সালমান মানে শেখ হাসিনার লোক না শেখ রেহানার লোক আমি আসলে জানি না। আবার সালমান শেখ হাসিনার লোক না শেখ রেহানার লোক আমরা জানি না। কেউ বলে সালমান রহমান আসলে শেখ রেহানার লোক, কেউ বলে এস আলম আসলে শেখ রেহানার লোক। ডাজ নট ম্যাটার। কিন্তু যখনই এস আলম সাহেবের ঘনিষ্ঠ একজন লোক বা তার কোম্পানিতে চাকরি করে জনাব শাহাবুদ্দিন চুপ্পু, তিনি রাষ্ট্রপতি হয়ে গেলেন, এখানে ধরে নেওয়া হলো যে পুরো প্রক্রিয়াটাই এখানে এস আলম এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, অথবা তকদির বা নিয়তি তাকে ডাক দিয়েছে। হোয়াট এভার মেবি, তিনি রাষ্ট্রপতি হলেন। হওয়ার পরে প্রথম 3-4 মাস বেশ সরকারের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল, কিন্তু পরবর্তীতে তিনি নেগলেক্টেড হতে থাকলেন। আওয়ামী লীগ দ্বারা তিনি কিন্তু মারাত্মকভাবে নেগলেক্টেড হতে থাকলেন। প্রথমে শেখ হাসিনা বলেন, অন্যান্য যারা বলেন, তাকে যথেষ্ট স্নেহ করতেন, সময় করতেন, তিনিও কৃতজ্ঞ ছিলেন, কিন্তু পরবর্তীতে অনেকটা বলতে গেলে মুখ দেখা দেখি বন্ধ ছিল। এবং সেটা বুঝলাম কি করে, এই যে জুলাই আগস্ট বিপ্লব হলো, মানে রাষ্ট্রপতি আফসোস করে বলছেন যে আমাকে একবার টেলিফোন করে একটা কথাও কেউ বলেনি। তো ওই অবস্থাতে মানে তিনি কিভাবে ছিলেন, কি করছেন, এটা একটা বিরাট ব্যাপার। কিন্তু 17 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে তার জীবনে যা কিছু ঘটছে এটা কল্পনাই করা যায় না। অন্য মানুষ হলে হার্ট অ্যাটাক করে মারা যেত, গলায় দড়ি দিত, ইঁদুরের বিষ খেত, যে কিছু একটা ঘটনা ঘটতো। প্রত্যেকটা মুহূর্তে তার জীবন শঙ্কার মধ্যে ছিল, কিন্তু তিনি সাস্টেন করেছেন। কিভাবে করেছেন? সৌভাগ্যের কারণে করেছেন, ক্ষমতার কারণে করেছেন, না যোগ্যতার কারণে করেছেন। আবার ধরুন যেদিন শেখ হাসিনার পতন হল, তো সেই দিন থেকে অর্থাৎ আগস্ট মাসের 5 তারিখ থেকে যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিল 8 তারিখ পর্যন্ত, তাহলে 5, 6, 7, 8 এই 4 দিন কমান্ডার ইন চিফ রূপে, প্রধান সেনাপতি রূপে, রাষ্ট্রপতি রূপে, দণ্ড এবং মুন্ডের অধিকর্তা রূপে দেশটা চুপ্পু সাহেব চালিয়েছেন। তাকে সহযোগিতা করেছেন 3 বাহিনী প্রধান, কিন্তু দেশ তো তিনি চালিয়েছেন। ফলে আপনি চিন্তা করেন যে সৌভাগ্যগুলো একটার সাথে একটা কিভাবে মিলে যায়। যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস গেলেন, বিএনপি ক্ষমতায় আসলো। ক্ষমতায় আসার আগেই চুপ্পু সাহেব চিন্তা করলেন যে বেজ্জতি হওয়ার আর দরকার নেই, নতুন সরকার আসলে আস্তে দায়িত্ব হস্তান্তর করে তিনি চলে যাবেন। শুধুমাত্র একটু প্যাচ লাগালেন যে সরকার যদি চায় তাহলে তিনি সঙ্গে সঙ্গে পদত্যাগ করে চলে যাবেন। কিন্তু সরকার কি কারণে যেন চাইল না, সরকার চাইলো যে চুপ্পু সাহেব থেকে যান। এখন এই যে সরকারের যে 35 দিন, এই 35 দিনে জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের জীবনে যা কিছু ঘটল, এটা এই বাংলাদেশের রাষ্ট্রপতি পদে মানে যে সম্মান এবং মর্যাদা তিনি পেলেন এই 35 দিনে, একটা মানুষের আর বেশি দিন বাঁচার দরকার নেই। এখন যদি উনি মানে মরে যান, তবু ওনার আত্মীয় স্বজন কারো আফসোস থাকবে না যে মৃত্যুর আগে তিনি গার্ড অব অনার পেয়ে গেছেন। বিএনপি সরকার ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে তার দাম বেড়ে গেল। তারপর তিনি সংসদে ভাষণ দিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হলো। এরপরে ঈদের অনুষ্ঠান তিনি সুন্দর করলেন, ঈদের জামাতে তিনি অংশগ্রহণ করলেন, 26শে মার্চের অনুষ্ঠান সুন্দরভাবে করলেন। তারপর ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে গেলেন। এরপর 26শে মার্চ উপলক্ষে জাতীয় স্মৃতি সদে একসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি সেই যাকে বলা হয় সেই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন। এইরকম আরো অনেক কিছু। সবচেয়ে বড় ব্যাপার হলো যে যে অনুষ্ঠানগুলো তিনি করেছেন, প্রত্যেকটা অনুষ্ঠানে যেমন নামাজ পড়তে গেছেন, গার্ড অব অর্ডার তিনি গ্রহণ করেছেন,
প্যারেড স্কোয়ারে, মানে প্যারেড গ্রাউন্ডে। তারপর পবিত্র ঈদ উল ফিতরের যে অনুষ্ঠান তিনি বঙ্গভবনে আয়োজন করেছেন, সেখানে তো রীতিমতো ডিসিপ্লিন, যাদের হাত মিলেছিল এমন কোনো মানুষ নেই সেখানে যায়নি। শুধুমাত্র প্রধানমন্ত্রী সেদিন তার প্রোগ্রাম থাকার কারণে যেতে পারেনি, কিন্তু 26শে মার্চের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার কন্যাকে নিয়ে সেখানে গেছে। তাদের মধ্যে যে কথাগুলো হয়েছে অনেকটা ছোট ভাই বড় ভাইয়ের সাথে যেভাবে কথা হয়, মানে রং তামাশা করেছেন, হাসি করেছেন, মানে হাসি মুখে কথা বলেছেন, একান্ত ব্যক্তিগত বিষয়গুলো শেয়ার করেছেন। তারেক রহমান সাহেব তার বাবা যখন রাষ্ট্রপতি ছিলেন তখন বঙ্গভবনে আসতেন, কি হয়েছেন সেই কথাগুলো বলেছেন, মানে ইটস এ থিং। তারপরে 26শে মার্চের অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশা, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ভিন্ন মতের মানুষ থেকে শুরু করে মুক্তিযোদ্ধার সন্তান সন্ততি, এমনকি একেবারে ছোট ছোট রাজনৈতিক দলের নেতারা, ছাত্র মানে সংগঠনের যারা নেতৃবৃন্দ রয়েছেন, দল বেঁধে পাইকারি হারে মানে বঙ্গভবনে গিয়েছেন। অবস্থা দৃষ্টি মনে হয়েছে যে বঙ্গভবন এই প্রথম, মানে আমার কাছে মনে হয় যে বঙ্গভবনের এই যে চুপ্পু সাহেবের 26শে মার্চ তারিখে বঙ্গভবন যেভাবে সেজেছিল, বঙ্গভবনে যেভাবে গান বেজেছিল, 26শে মার্চে যেভাবে মানুষ মানে হুমড়ি খেয়ে পড়েছিল বঙ্গভবনের মধ্যে আশেপাশে, এটা আমি আমার জন্মের পরে দেখি। এখন এটাকে কি বলবেন? এটা কি ওনার যোগ্যতায় হয়েছে, নাকি সৌভাগ্য? পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন তার যে নিয়ামত এবং বরকত এই লোকের একেবারে কপালের উপর সিল মেরে দিয়েছে। আদারওয়াইজ এটা হওয়ার কথা নয়। দ্বিতীয়ত যে প্রশ্ন, যে এই সৌভাগ্য কতদিন থাকবে, এই সৌভাগ্য মানে যাকে বলা তিনি ভোগ করতে পারবেন কিনা, এগুলো দুর্ভাগ্যে পরিণত হবে নাকি এগুলো বাড়তে থাকবে? এখানে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে সম্মানিত করেন, সাধারণত কবিরা কোনো গুনাহ না করলে আল্লাহ কখনো কাউকে বেইজ্জতি করেন না। যে কারণে তিনি সম্মানিত হয়েছেন, একই কারণে তার সম্মান অক্ষুণ্ণ থাকবে। আর এই সময়টা তিনি অহংকারী হয়ে পড়েন, তার বিপদের দিনের কথাগুলো তিনি স্মরণ না করেন, তার বিপদের দিনে তাকে যে সমস্ত লোকজন সাহায্য করেছে, সহযোগিতা করেছে, তিনি এখন যেভাবে তাদের সবাইকে স্মরণ করছেন, এভাবে তিনি যদি তার সুসময়ে সবাইকে স্মরণ করেন, আশা করা যায় তার বাকি দিনগুলো ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।